চলে আসি আজকের হাই ভোল্টেজ মডেল 14 14তম হাই ভোল্টেজ মডেলে আমরা সমাধান করব মোট 20টি কোশ্চেন এবং আমি আছি আপনাদের সাথে আলিম স্যার, রাইটার এক্সপার্ট ইংলিশ। ওকে, তো চলুন আমরা সরাসরি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে চলে যাব। হাই ভোল্টেজ মডেলের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, দ্য প্লুরাল অফ ফেজ। এই ফেজ শব্দের প্লুরালটা কি? দ্য প্লুরাল অফ ফেজ, ফেজ শব্দের প্লুরাল কি? বাসার বলেছেন হচ্ছে ফ্রি ক্লাস পেইড ক্লাস আলাদা করতে পারছি না। হ্যাঁ, আমাদের এইগুলো আলাদা করতে পারবেন, আজকে একটা নোটিশ আছে সেখানে পারবেন। নার্গিস সহ অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য প্লুরাল অফ ফেজ। আচ্ছা, আমরা এই ফেজ শব্দটার অর্থ কতজন জানি? ফেজ মানে কি? ফেজ কথাটার মানে হচ্ছে টুপি। এখন মুসলমানরা পরে অনেকে যে লাল টুপিগুলো পরে সেই টুপিগুলোকে বলা হয় ফেজ। ফেজ মানে হচ্ছে টুপি। ফেজ মানে কি বলেন? টুপি। ফেজ মানে টুপি। এখন সাদ্দাম হুসাইন অনেক ধন্যবাদ। দেখেন এই যে ফেজ শব্দটা, এইটার প্লুরাল এখানে আসলে কোনটা? ফেজ শব্দের প্লুরাল কি? আমরা ঝটপট আনসার করব। তানহা ইসলাম নিশি আছেন আমাদের সাথে। একের আনসার হচ্ছে সুন্দর নাম তানহা ইসলাম। ফেজ নাকি ফেজেস, নাকি হবে ফেজেস নাকি এই ফেজেস, বানানটা আসলে কোনটা? আনসার আসলে কোনটা হবে? একের আনসার কি হবে? বলছে প্লুরাল অফ ফেজ। ফেজ শব্দের প্লুরাল হচ্ছে দুইটা স্টাইলে হতে পারে। এখানে একটা রুলস আপনারা লিখবেন, কোনো শব্দের শেষে যদি জেড থাকে তাহলে ওই শব্দটাকে প্লুরাল করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ওই জেড থাকবে, মানে জেড ডাবল হয়ে যাবে, ইএস হবে অথবা শুধু ইএস যোগ হবে। এখন এই জেড কিন্তু ডাবল হয়ে যাবে, কোনো শব্দের শেষে যদি জেড থাকে তাহলে ওটা প্লুরাল হবে ডাবল জেড ইএস অথবা ইএস দ্বারা প্লুরাল করতে হবে। তার মানে এখানে আমরা একটা রুলস শিখলাম, সেটা হচ্ছে এই যে আনসার হচ্ছে এখানে এইটা, তার মানে এই শব্দটা আনসার। দেখেন এই শব্দটা অ্যান্সার, অ্যান্সার হচ্ছে ফেজ, অ্যান্সার হচ্ছে ফেজেস ডাবল জেড। তবে এটা ডাবল জেড না থেকে একটা জেড দিয়েও হতে পারে। তাহলে এই রুলসটা আপনাদেরকে মনে রাখতে হবে। অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে ফেজের প্লুরাল ফেজেস, যেটা ডাবল জেড দিয়েও হতে পারে এবং একটা জেড দিয়েও হতে পারে। সো এই রুলসটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এই রুলস থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়েছে এবং হবে। সো একের আনসার ডি নাম্বার। এরকম আমরা বেশ কিছু এক্সাম্পল আপনাদের জন্য রেখেছি, সেই উদাহরণগুলো একবার একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে। যেমন দেখেন রুলসটা বলেছে কি, শব্দের শেষে জেড থাকলে বহুবচন গঠনে আমরা জেডিএস অথবা ইএস করব। ওই জেডিএস মানে হচ্ছে এই জেড বহাল থাকবে, বহাল থাকার পরে আবার জেড আসবে। যেমন দেখেন ফেজ, এটাকে আমরা যদি প্লুরাল করি ফেজেস, অথবা আমরা এখান থেকে একটা জেড বাদ দিয়েও প্লুরাল করতে পারি, শুধু ফেজেস হতে পারে, এফ ই জেড ইএস একটা বাদ দিয়ে করতে পারেন। বাজ, বাজ মানে হচ্ছে গুঞ্জন বা ভনভন শব্দ। বাজ মৌমাছি যে গুনগুন করে সেই রকম, বা মশা গুনগুন করে, এটাকে বলা হচ্ছে বাজ। এইটার প্লুরাল হচ্ছে বাজেস, ডাবল জেড আছে সরাসরি ইএস, এখানে আর জেড লাগবে না। এখানে আবার এমন না যে তিনটা জেড লাগবে, তা না, এখানে জাস্ট দুইটা আছে, একটা ইএস যোগ করব। কুইজ, কুইজ কুইজ এই যে দেখেন কুইজ মানে সংক্ষিপ্ত পরীক্ষা বা ছোট কুইজ। সো কুইজের ক্ষেত্রে ডাবল জেড ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনি একটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ফিজ, ফিজ একইভাবে দেখেন ডাবল জেড আছে সরাসরি, এই জন্য আমরা শুধু ইএস নিলাম। এখানে ডাবল জেড অলরেডি আছে, এর মানে এই না যে আপনি আবার জেড তুলে দিবেন, তা কিন্তু হবে না। ডাবল জেড আছে এখানে, আপনি জেড তুলতে পারবেন না, জেড তোলা যাবে না, তার মানে জেড তোলা যাবে না, সরাসরি ডাবল জেডই থাকবে, শুধু ইএস যোগ করবেন। এরপরে জাজ, জাজ মানে কি? জাজ সঙ্গীত, যেটা এই যে ডাবল জেড, যেটা ডাবল জেড আছে এটা মাপ নাই, এটা শুধু ইএস যোগ হবে। রাজ, এটা শুধু ইএস যোগ হবে। আর আমরা যেটা মনে করব সেটা হচ্ছে যদি একটা জেড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাবল জেড করতে পারি, আর দুইটা জেড থাকলে ডাবল জেড আর জেড লাগবে না, শুধু সরাসরি ইএস বসবে। তাহলে আমরা শব্দের শেষে যদি জেড পাই তাহলে আমরা কিভাবে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করব? রুলসটা কমপ্লিট কিনা, রুলসটা বুঝতে পারছেন কিনা? আশা করি এই সংক্রান্ত রুলসে যে কোনো প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেন। আমরা খুবই দ্রুত আনসার করার চেষ্টা করব, আর পাশাপাশি যারা অফার লুফে নিতে চান তারা অবশ্যই কি ক্লাসটাকে দ্রুত শেয়ার করে ফেলতে হবে, দ্রুত শেয়ার করে দিতে হবে। যারা অফারটা নিতে চান দ্রুত ক্লাসটা শেয়ার করে দিতে হবে। 2 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ বোথ ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন। বলছে এখানে কোন শব্দটা একইভাবে ম্যাসকুলাইন এবং ফেমিনাইনকে ইঙ্গিত করছে? এই প্রশ্নটার মধ্যে একটু সমস্যা আছে। প্রশ্নটার মধ্যে সমস্যা হচ্ছে এখানে আসলে জানতে চাওয়া হচ্ছে যে কোন শব্দটা এখানে একইভাবে কমন জেন্ডার হিসাবে ইউজ হচ্ছে। তার মানে আমরা ম্যাসকুলাইন এবং ফেমিনাইন দুটো একসাথে বলি কোন জেন্ডারকে? সেটা হচ্ছে কমন জেন্ডার।
সো অ্যাকচুয়ালি এখানে জানতে চাওয়া হচ্ছে কোনটা কমন জেন্ডার, এখানে জানতে চাওয়া হচ্ছে কোনটা কমন জেন্ডার। উত্তর হচ্ছে স্পাউস। স্পাউস মানে কি? দম্পতি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। স্পাউস মানে দম্পতি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ঠিক আছে, এইবার এরকম কিছু প্রয়োজনীয় শব্দের একটা লিস্ট আমরা একটু দেখে নিই। দেখেন প্রয়োজনীয় শব্দের লিস্টটা দেখেন, বলছে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড স্পাউস। তার মানে এইটা হচ্ছে, এইগুলোকে আমরা বলবো বোথ ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন। তার মানে এইগুলোই হচ্ছে আমাদের জন্য জানার বিষয়, বারবার আসছে পরীক্ষায়। একইভাবে কিং মানে রাজা, ম্যাসকুলাইন, এগুলো হচ্ছে ম্যাসকুলিন। এরপরে কুইন মানে রানী, এগুলো হচ্ছে সব ফেমিনাইন। আর এইটার কমন জেন্ডার হচ্ছে মোনার্ক। মোনার্ক মানে কি? সম্রাট। মোনার্ক মানে সম্রাট। মোনার্ক মানে সম্রাট। নিশি বলছেন হচ্ছে 2-4। লয়ার, আইনজীবী, লেডি লয়ার এবং শুধু লয়ার। এখানে একটা জিনিস দেখেন, লয়ার আবার লয়ার দুই জায়গাতে আছে। সো একই শব্দ যেটা ম্যাসকুলাইন হতে পারে সেটা আবার একই শব্দ এখানে কি হয়েছে? কমন জেন্ডার হয়েছে। সো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। মেল মানে পুরুষ আর ফিমেল মানে হচ্ছে মহিলা। এই দুটাকে সঙ্গে একসাথে বলা যায় হচ্ছে পারসন। পারসন মানে ব্যক্তি। তার মানে আমরা কিন্তু অনেকেই মনে করি পারসন মানে শুধু মনে হয় পুরুষকেই বোঝায়, কিন্তু না, পারসন বলতে সেটা ফিমেলও হতে পারে এবং সেটা মেলও হতে পারে। আশা করছি এই যে 4টা জিনিস দিলাম এখান থেকে আপনি গুরুত্বর বিবেচনায় 4টাকে একটু ভালো করে পড়ে রাখবেন, কারণ অনেক ছিল, অনেকগুলোর মধ্যে আমি মাত্র 4টা দিয়েছি। তার মানে এই 4টার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সাদ্দাম হোসাইন। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন দেখি, এটা সলভ করেন। সাদ্দাম বলছিলেন হচ্ছে স্বামী বা স্ত্রী, স্পাউস, রাইট। তানহা আনসার করেছিলেন নার্গিস। নার্গিস সম্ভবত আজকে একটা বই বিজয়ী হয়েছেন। নার্গিস, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা দেখেন প্রাক প্রাথমিকে আসা একটা প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স 3 নাম্বার। এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স 4টা অপশন আছে, বলতে হবে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক। এ বি সি ডি, দ্রুত বলেন 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক। এ বি সি ডি, এখানে 4টার মধ্যে কোনটা সঠিক হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বলছে ডেথ ইজ প্রেফারেবল দ্যান ডিসঅনার। আচ্ছা, এই যে এইখানে একটা শব্দ আছে, সব জায়গাতে দেখেন এই যে প্রেফার আছে না, প্রেফার, এই প্রেফারের সাথে এই সেন্টেন্সে এখানকার একটা সম্পর্ক আছে, প্রেফার। মনে রাখবেন, আপনাদেরকে বলে দেই, যেমন কিছু শব্দ লিখে দিচ্ছি, সিনিয়র, জুনিয়র, সিনিয়র জুনিয়র, সিনিয়র জুনিয়র, আলটেরিয়র, আলটেরিয়র, পোস্টেরিয়র, 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 সিনিয়র জুনিয়র, আলটেরিয়র, পোস্টেরিয়র, পোস্টেরিয়র, ইনফেরিয়র, ইনফেরিয়র। এই যে শব্দগুলো লিখলাম এর সাথে আরেকটা হচ্ছে সবার শেষে ছিল যেটা, সেটা হলো প্রেফার। এই শব্দগুলোকে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। এগুলো কি বলেন? ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন শব্দগুলো সরাসরি দেখেন, এই যে সিনিয়র, জুনিয়র, আলটেরিয়র, পোস্টেরিয়র, ইনফেরিয়র, প্রেফার, এই শব্দগুলোর সাথে জন্মগতভাবে আমরা ব্যবহার করব হচ্ছে টু। এই শব্দগুলোর সাথে জন্মগতভাবে ব্যবহার করব টু। আর এইটা সাধারণত তুলনা বোঝাবে এবং এই টু বসবে। ইনফ্যাক্ট এই শব্দগুলো নিজেরাই হচ্ছে সব কম্পারেটিভ। এই শব্দগুলো নিজেরাই জন্মগত কম্পারেটিভ। তো এরা যখন জন্মগত কম্পারেটিভ, তখন এদের সাথে, এদের সামনে আর আপনি কখনো মোর শব্দটা ইউজ করতে পারবেন না। মোর শব্দটা ব্যবহার করতে পারবেন না। কেন মোর বসবে না? কারণ এরা হচ্ছে জন্মগতভাবেই অ্যাডজেটিভ ওয়ার্ড, এই কম্পারেটিভ অ্যাডজেটিভ। তো এদের সামনে নতুন করে মোর ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই যে মোর ইউজ হবে না, মোর ইউজ হবে না। সো এই দুটো আগেই বাদ গেল। আরেকটা প্রসঙ্গ হচ্ছে এদের সাথে দেন বসবে না, বসবে হচ্ছে টু। দেখেন নিয়মটা মাথায় ঢুকলো কিনা। তাহলে এই রুলসটা হচ্ছে মূলত দেওয়া হয়েছে ডিগ্রি অধ্যায় থেকে, যে সমস্ত ওয়ার্ডগুলো নিজেরা সবসময় কম্পারেটিভ ওয়ার্ড, সেই অধ্যায় থেকে এগুলো দেওয়া হয়েছে। মুমিনুল ইসলাম আনসার করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে 3-এর আনসারটা আমরা অলরেডি পেয়ে গেলাম। আনসার হচ্ছে 4 নাম্বার। 3-এর আনসার 4। ডেথ ইজ ফেভারেবল টু ডিসঅনার, মানে হচ্ছে অসম্মানের চেয়ে মৃত্যু উত্তম। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাই। 4 নাম্বার, ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার কি হবে? রূপক দাস, ধন্যবাদ। রূপক দাস, ক্লাস শেয়ার করতে হবে। আজকের সর্বোচ্চ শেয়ার কিন্তু যে করবেন সে হয়তো বা টপারে চলে যেতে পারেন, টপ এঙ্গেজমেন্টে চলে যেতে পারেন। টপ এঙ্গেজমেন্ট যে সে 580 টাকার এক্সপার্ট ইংলিশ বইটা ফ্রি পাবেন, মনে আছে তো? নেক্সট বলেন কি হবে এটা? 4 নাম্বারটা, এই যে এই বইটা ফ্রি, গিফট আকারে, গিফট, কষ্টের পরিশ্রমের গিফট। ফ্রি দেব না, ফ্রি বলে কিছু নাই আসলে।
আপনারা পরিশ্রম করবেন, তার বিনিময়ে পাবেন। মনিরুজ্জামান বলছেন ইজ স্লিপিং, তাই না? আচ্ছা, ডোন্ট মেক এ নয়েজ বলছে হচ্ছে গোলমাল করবা না, নয়েজ করবা না যখন তোমার পিতা। আচ্ছা, এইখানে এটা মনে রাখতে হবে আপনাকে, এইখানে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে এই হোয়াইলের সাথে মেকিং করে, হোয়াইল যদি হোয়াইলের এই পাশে কখনো V1 পান, আর V1কে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এই পাশে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মিন্স হচ্ছে এম, ইজ, আর, এর সাথে ভার প্লাস আইএনজি, এর সাথে ভার প্লাস আইএনজি। তার মানে এই পাশে V1 হলে আমরা এই পাশে কি বসাবো? ভার প্লাস আইএনজি। এবং V1 প্রেজেন্ট টেন্স, আর এই পাশে আইএনজি বসানোর আগে আমরা জানি যে আইএনজি একা বসে না, তখন আমরা কি বসাবো? এম, ইজ, আর। তাহলে সহজ কথায় বলতে গেলে ওয়াইল যুক্ত অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অপর অংশ হয় প্রেজেন্ট ইনডেফিনিট। এইটাকে যদি আমরা বাংলা করে বলি তাহলে রুলসটা হচ্ছে এরকম, যে বর্তমান সময়ে একটা কাজ চলছিল, এর মধ্যে আরেকটা কাজ ঘটলো, যদি এরকমটা হয় তো সেই ক্ষেত্রে যে কাজ চলছিল সেটা কন্টিনিউয়াস, আর যেটা ঘটলো সেটা হলো ইনডেফিনিট। সো এখানে এটাই বলছে ডোন্ট মেক এ নয়েজ, তার মানে যখন তোমার পিতা ঘুমাচ্ছে চলমান তখন তুমি গোলমাল করবে না। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আপনারা জানেন তো যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যত ইম্পারেটিভ সেন্টেন্স সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যত আছে সব হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন এখানে এটা আছে ডো নট মেক এ নয়েজ। আবার আরেকটা শব্দ বলি, যেমন স্ট্যান্ড আপ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। স্ট্যান্ড আপ ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট নাই, তাই না? এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মনে রাখবেন ফাংশনাল সেন্টেন্স অনুযায়ী যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সেগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। ওকে, আচ্ছা, সুন্দরভাবে বললাম। এবার দেখেন আমরা চলে যাই পরের প্রশ্নে। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে ইজ স্লিপিং, ইজ স্লিপিং, ইজ স্লিপিং। কোশ্চেন নাম্বার 5, প্যাসিভ অফ হু উইল ডু দ্য ওয়ার্ক। এই হু দিয়ে প্রচুর সংখ্যক রুলস আসছে, আমাদের প্রচুর প্রশ্ন আসছে প্যাসিভ ভয়েস কেন্দ্রিক। হু এর সাথে সংশ্লিষ্ট হয়ে প্রচুর প্রশ্ন আসছে। হু বলছে প্যাসিভ অফ হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক। নার্গিস বলেন, নার্গিস আপু। মনিরুজ্জামান 4 নাম্বার বলছিলেন। ওকে, তো এইখানে আমাদের সবসময় একটা রুলস তো অবশ্যই জানা আছে, এটা যারা পড়াশোনা শুরু করেছেন। হু থাকলে প্যাসিভ করার সময় সাধারণত বাই হুম হয়ে থাকে, এবং এইটাই সারা জীবন দেখা যায়। হু থাকলে কি হয়? বাই হুম হয়। এখন বাই হুম যুক্ত অপশন যে কটা আছে সেগুলোকে আপনি সঠিক বলতে পারবেন। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হুম দ্য ওয়ার্ক উইল বি ডান। এখনই আসেন, যখনই আপনি হু থেকে বাই হুম বসাবেন, প্লাস আপনি খুঁজবেন অক্সিলারি ভার্ব, প্লাস খুঁজবেন সাবজেক্ট, প্লাস খুঁজবেন হচ্ছে অন্য একটা ভার্ব, তার মানে V3 খুঁজবেন, তাই না? এখন দেখেন কোথায় এই বাই হুমের সাথে প্রথমে আছে অক্সিলারি, তারপর আছে সাবজেক্ট, তারপর আছে V3। এই যে বাই হুম, অক্সিলারি, সাবজেক্ট, বি ডান, সাবজেক্ট, বি ডান। এখন বি ডান কেন হলো? এই যে উইল ডু এর প্যাসিভ কি? আমরা আরেকটা নিয়ম এখানে শিখে নেই। যদি কোনো সেন্টেন্সে উইল থাকে আমরা প্যাসিভ করার জন্য এখানে ব্যবহার করব হচ্ছে উইল বি প্লাস V3, উইল বি প্লাস V3। V3 বলতে কোন ভার্ব? এই যে ভার্বটা উইলের পরে থাকবে, উইলের পরে যে ভার্বটা থাকবে সেইটা হচ্ছে আপনার সরাসরি V3 হয়ে যাবে। এখন আরও একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই, যেহেতু বাক্যগুলো ইন্টারোগেটিভ সেহেতু এইটা ইন্টারোগেটিভ ফরম্যাটেই তৈরি হবে। ইন্টারোগেটিভ ফরম্যাট কি? বাই হুমের পরে এই যে অক্সিলারি লাগবে, তারপরে সাবজেক্ট, তারপরে গিয়ে হচ্ছে মেন ভার্ব, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। বোঝাতে পারছি বিষয়টা? ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস শিখলাম, হু হুমের ক্ষেত্রে অনেকগুলো কথা বলছি এখানে। হু হুমের ক্ষেত্রে হু থাকলে বাই হুম দেব, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে আগে অক্সিলারি তারপরে সাবজেক্ট দেব। কোনো বাক্যে যদি উইল মডেল থাকে তাহলে আমরা প্যাসিভে উইল বি প্লাস V3 খুঁজবো, অথবা শ্যাল বি প্লাস V3 হতে পারে, সেটা সাবজেক্টের ভিত্তিতে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ভয়েস সংক্রান্ত প্রশ্নগুলো এক্সপার্ট বই থেকে প্রচুর পড়ব, বিশেষত এই হু সংক্রান্ত প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, আই সেড টু হিম উইল ইউ ফলো মি। এইটা আসছে ন্যারেশন থেকে। বলেন এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? আই সেড টু হিম উইল ইউ ফলো মি। আমি তাকে বললাম তুমি কি আমাকে অনুসরণ করবে। এবার দেখেন এই সেন্টেন্সটা এখানে কি অবস্থায় আছে? আই সেড টু হিম উইল ইউ ফলো মি। তো এখানে এইটা ন্যারেশনের পাস্ট টেন্স আকারে আছে। ফাইন, উইল ইউ ফলো মি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্সে আছে। ন্যারেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে, ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা যে সেন্টেন্সই থাক
সব পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ হয়ে যায়, সব পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। এখন অ্যাসার্টিভ হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা লিঙ্কার হিসাবে কি বসাবো? ইফ বা ওয়েদার বসাবো। মাশাআল্লাহ প্রত্যেকটাতে ইফ আছে, ইফ আছে, ইফ আছে, ইফ আছে। হি আস্কড হিম, আই আস্কড হিম, আই আস্কড হিম, আই আস্কড টু হিম, আই সেড টু হিম। ও এখানে যখন সেইড টু থাকে তখন এটাকে আস্কডে রূপান্তর করতে হয়। সেইড টু থাকলে কিসে রূপান্তর করতে হয়? আস্কডে। সো আস্কড কয় জায়গাতে আছে? এটা হবে না, আস্কড দিলে এটার সাথে টু এর প্রয়োজন নাই, সরাসরি শুধু আস্কডই হবে, এখানে টু লাগবে না। সো এই দুটার মধ্যে আনসার হবে। এইবার দেখেন ন্যারেশনের ক্ষেত্রে আমরা রুলস জানি, উইল থাকলে এই উইলকে চেঞ্জ করে তৈরি করতে হয় উডে। এটা কিন্তু ন্যারেশন। আর আগেরটায় আমরা ভয়েস চেঞ্জ করছিলাম, ব্যাপারটা কিন্তু সাবধান। ভয়েসে উইল থাকলে উইল বি প্লাস ভি3, আর ন্যারেশনে উইল থাকলে উইল থেকে তৈরি হয়ে যাবে উড। তাহলে এখানে আনসার হবে উড দিয়ে যেটা আছে সেইটা। তার মানে ইফ হি উড ফলো মি। এখন আবার হি কিভাবে চেঞ্জ হলো? এই যে পার্সন পরিবর্তন, ইউ পরিবর্তন হয় কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। ইউ পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। তাহলে ইউ এর সাথে এই হিমের পরিবর্তন, তাহলে ইউ পরিবর্তন হয়ে হিম থেকে চলে আসছিল হলো হি। ক্লিয়ার? দেখেন অনেকগুলো বিষয় কিন্তু আমরা এখান থেকে সলভ করে ফেললাম, অনেকগুলো বিষয়। হি উড ফলো মি। ওকে, আচ্ছা এখন অনেকে যদি বলেন যে মি পরিবর্তন হয় নাই, মিও পরিবর্তন হয়েছে। আমরা জানি যে এই সাবজেক্ট ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী। সো মি পরিবর্তন হলে তো ওখানে আই থাকে সোমাইয়া, বুঝতে পারছেন তো? ক্লিয়ার? তাহলে ন্যারেশন থেকেও কিন্তু আমাদের পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় থাকবে। আমরা এই যে সকল চাকরি পরীক্ষার জন্য, সকল পরীক্ষার জন্য এই হাই ভোল্টেজ মডেলগুলো করছে, এগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনি প্রত্যেকটা পরীক্ষা দিলেই দেখবেন যে প্রত্যেকটা হাই ভোল্টেজ থেকে একটা দুইটা প্রশ্ন আপনি কমন পেয়ে যাচ্ছেন। এগুলো সেইভাবেই তৈরি করা। ওকে, চলেন আমরা পরের প্রশ্নে যাই নাকি? পরের প্রশ্ন 7 নম্বর, একটু এক্সেপশনাল প্রশ্ন। সুমাইয়া আক্তার, দেখি কে ফার্স্ট উত্তর করতে পারেন, ঝটপট দ্রুত দেখি কার আনসারটা তাড়াতাড়ি হয় এবং আগে হয়। বলেন সুমাইয়া 6D বলেছিলেন, 7 বলেন। ক্রিকেট ইজ কাইন্ড অফ প্লে, ইটস অলসো এ কাইন্ড অফ। বলছে ক্রিকেট হচ্ছে একটা খেলা, একইভাবে এটা আর কি হতে পারে? ক্রিকেট একটা খেলা এবং একই সাথে এটাকে আমরা আর কি বলতে পারি? মমিনুল বলছেন হচ্ছে 6D, মনিরুজ্জামান বলছেন হচ্ছে 7-1, হামিদুর রহমান বলছেন হচ্ছে 7-1। ওকে, রাইট। ক্রিকেট মানে আমরা জানি হচ্ছে ক্রিকেট খেলা, আর ক্রিকেটের আরেকটা মিনিং হচ্ছে ঝিঝি পোকা। আমরা ঝিঝি পোকা চিনি কিনা? ঝিঝি পোকা যাদের গ্রামে বাড়ি তারা নিশ্চয়ই জানেন। এইটা হচ্ছে এই যে সামনে আসবে গ্রীষ্মকাল বা এই যে আমের মুকুল, ওই সময়টাতে হচ্ছে গাছে গাছে থাকে এবং এগুলো ডাকে। যাদের বাড়ি গ্রামে তারা জানেন, তাই না? তো ঝিঝি পোকা ইনসেক্ট, এক ধরনের পোকা। ক্রিকেট, ক্রিকেট মানে পোকা, আবার ক্রিকেট মানে হচ্ছে আমরা জানি ক্রিকেট খেলা। তাহলে একই শব্দের দুইটা মিনিং, সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং। ওকে, এরকম এক্সেপশনাল ওয়ার্ড আপনারা আরও পাবেন ইনশাল্লাহ, সামনে একদিন দেখাবো। 8 নম্বর, কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? আচ্ছা আমরা কি ক্লাসটা একটু শেয়ার করতে পারি? যারা ক্লাসে আছেন ঝটপট ক্লাসটাকে আরেকবার একটু শেয়ার করতে পারেন? দ্রুত আরেকবার একটু শেয়ার করে দেন। আরেকবার শেয়ার করে দেন, বলেন এটা কি হবে আনসার? এইটা শেয়ারের ক্ষেত্রে আপনারা কি করবেন? সরাসরি লিঙ্কটা কপি করে আপনাদের ফ্রেন্ডদেরকে সরাসরি মেসেজ করতে পারেন, হ্যাঁ ইনবক্স করতে পারেন, যারা আসলে এই সংশ্লিষ্ট থাকে। মোহাম্মদ আশিক ক্যাশিয়ার, কিসের ক্যাশিয়ার ভাই আপনি? ব্যাংকে চাকরি করেন না এমনি লিখছেন? আচ্ছা, নাকি এটা উপাধি? আই হ্যাভ অ্যান আর্জেন্ট বিজনেস, উই গেট আপ অ্যাট ডন, দ্য রিজন ফর সাকসেস আর নন টু মি। আচ্ছা এইখানে আপনাদেরকে আমি একটু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় শেখাবো। মাহমুদ হাসান, মাহমুদ বলছেন হচ্ছে 8-এর আনসার হচ্ছে 2 নাম্বার, তাই না? 8-এর আনসার 2 বলছেন, মনিরুজ্জামান বলছেন 1। ওকে, আমরা একটু চিন্তা করি। এই কারেকশন রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি আসে প্রাইমারি প্রশ্নে, প্রাইমারিতে, হ্যাঁ মনে রাখবেন। আই হ্যাভ অ্যান আর্জেন্ট বিজনেস, প্রথম প্রশ্নটা কেন ভুল সেটা আগে বলি। এইখানে অ্যান আর হলো বিজনেস, এইটার সাথে একটা সংঘর্ষ আছে। কিভাবে? এই আমরা যদি বিজনেসের আগে অ্যান দেই তাহলে নিঃসন্দেহে বিজনেস শব্দটা কাউন্টেবল বুঝাইতে হবে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, এই বিজনেস শব্দটা কখনো আনকাউন্টেবল আবার কখনো কাউন্টেবল। এখন আপনি বুঝবেন কি করে যে এটা কখন কাউন্টেবল আর কখন আনকাউন্টেবল? খুবই জটিল একটা সমস্যা। এটা বোঝার উপায় হচ্ছে যখন বিজনেস শব্দ দিয়ে
কোনো একটা প্রতিষ্ঠান বোঝাবে, অর্গানাইজেশন বোঝাবে, তখন সেটা হবে কাউন্টেবল। কাউন্টেবল মানে প্রতিষ্ঠান বোঝাবে। কি বোঝাবে আবার বলেন? বিজনেস দ্বারা কি বোঝাবে? প্রতিষ্ঠান বোঝাবে, সেটা হচ্ছে কাউন্টেবল। কিন্তু বিজনেস দ্বারা যদি কাজ বোঝায়, কাজ 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 বোঝায়, তখন সেটা আনকাউন্টেবল। তাহলে প্রতিষ্ঠান বোঝানো, যেমন আমার যদি বলি এক্সপার্ট ইংলিশ পাবলিকেশনস, এটা একটা বিজনেস, তাহলে একটা বিজনেস, সো এটা একটা অর্গানাইজেশন, এইটা কাউন্টেবল। কিন্তু আমি যদি বলি যে আমার প্রতিদিন পড়ানো, এটা একটা আমার বিজনেস, তার মানে পড়ানো এটা একটা কাজকে বোঝাচ্ছি, সো কাজ বোঝালে সেটা হবে আনকাউন্টেবল নাউন, আর প্রতিষ্ঠান বা ব্যবসা বোঝালে সেটা হবে হচ্ছে কাউন্টেবল নাউন। এখন আসেন এই জিনিসটাই আমি আপনাদেরকে একটু কষ্ট করে একটা জায়গাতে একটু দেখাই। এইটা দেখেন তো আপনাদের ওখান থেকে বোঝা যায় কিনা, একটু বুঝতে কষ্ট হতে পারে। এটা হচ্ছে আমি ডিকশনারি থেকে নিয়েছি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিনা, লংম্যান ডিকশনারি থেকে। বিজনেস, বিজনেস শব্দটা নাউন হিসাবে দুইভাবে প্রকাশ করা আছে। বিজনেস শব্দটাকে আমি জাস্ট এখানে প্রুফ হিসাবে দেখালাম যে এখানে উদাহরণ এইভাবে লেখা আছে, আমি যা বলছি অলরেডি, হ্যাঁ, বোঝা না গেলেও সমস্যা নাই। ওকে, আচ্ছা দেখেন পরেরটা আসি। তাহলে আমরা এখানে কি বলবো? এখানে বলবো এই সেন্টেন্সে বিজনেসটা এখন কি বোঝাচ্ছে দেখি। আই হ্যাভ অ্যান আর্জেন্ট বিজনেস, আমার একটা জরুরি বিজনেস আছে। এবার বলেন তো এই বিজনেস মানে কি বুঝাইছে, কি বুঝিয়েছে? এটা কি কাজ, জরুরি একটা কাজ আছে, না জরুরি একটা প্রতিষ্ঠান আছে? আপনারাই বলেন, প্রতিষ্ঠান কি কখনো জরুরি হয়? প্রতিষ্ঠান কি কখনো জরুরি হয়? নো। তার মানে এখানে আর্জেন্ট ব্যবহার করে এটাকে বোঝানো হচ্ছে যে কাজ। অতএব এইটা ভুল, কারণ এখানে অ্যান ব্যবহার করা আছে। আমরা জানি আনকাউন্টেবল নাউনের সামনে সংখ্যা ব্যবহার করা যাবে না। দ্যাটস ওয়াই এই আনসার এ ভুল, এ মানে অ্যান্সার হিসাবে এটা ভুল, মনে থাকবে। কারণ এখানে বিজনেস দ্বারা কাজ বোঝাচ্ছে, আর কাজ বোঝাতে তার সামনে আর্টিকেল বসবে না। উই গেট আপ অ্যাট ডন, এটা ঠিক, রাইট। দ্য রিজন ফর সাকসেস, সফলতার জন্য কারণ। আর নন টু মি, আমার কাছে জানা। এইখানে দেখেন, এইখানে রিজন থেকে আর পর্যন্ত, রিজন হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। মনে রাখবেন একটা কথা, সেটা হলো যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে হলো পড়তে পড়তে এই প্রিপোজিশনের আগে। সাবজেক্ট থাকে কোথায় ভাই? প্রিপোজিশনের আগে। সো এখানে প্রিপোজিশনটাকে ফর, ঠিক আছে, ফর এর আগে রিজন, রিজন শব্দটা আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই এখানে আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে হবে হচ্ছে ইজ, এখানে আর হবে না, এখানে হবে ইজ আনসার, অ্যান্সার। তার মানে দেখেন ইজ হচ্ছে এখানে থাকলে এটা ঠিক ছিল, যেহেতু ইজ নাই সেহেতু ভুল। আমি কি বুঝাতে পেরেছি? যে কারেকশন রিলেটেড কোশ্চেনগুলো আপনারা সেমভাবেই একেবারে প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কিন্তু এই বইতে পাবেন। যারা বই গিফট পেয়েছেন তারা একটু নাড়াচাড়া দিয়েন যে আপনারা বই পেয়েছেন, বইটা পড়তেছেন কিনা। বইটা শুধু গিফটের জন্য না, দেখেন মনে রাখবেন গিফট এর মধ্যে সবচেয়ে সেরা গিফট হচ্ছে বই। কেন? কারণ এই গিফটটাকে প্রতিদিন ওপেন করা যায়, বারবার ওপেন করা যায়। একমাত্র গিফট, উত্তম গিফট হচ্ছে বই, যেটাকে আপনি বারবার খুলতে পারবেন। আচ্ছা, অন্য গিফট একবারই খোলা যায়, কিন্তু এই বই বারবার খোলা যায়। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা আরেকবার একটু রিভিউ দিচ্ছি। বিজনেস আনকাউন্টেবল নাউন, এই জন্য এটার সামনে অ্যান বসবে না, আর এখানে আর বসবে না, কারণ হচ্ছে রিজন আনকাউন্টেবল সিঙ্গুলার, এখানে আর ইজ হলে ঠিক ছিল। আর এই বাক্যটা ঠিক, উই গেট আপ অ্যাট ডন, মানে আমরা সন্ধ্যার দিকে বা আমরা সকালে বা খুব ভোরবেলা ঘুম থেকে উঠি। এরপর আসেন কোশ্চেন নাম্বার 9, গুজবে কান দেওয়া উচিত নয়। গুজবে কান দেওয়া উচিত নয়। গুজব আছে না মাঝে মধ্যে, ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান বলে এই আজকেই প্রাইমারি সার্কুলার হয়ে গেছে, কালকেই নিবন্ধন সার্কুলার, ও বিসিএস সার্কুলার, মানে এই এত লক্ষ লক্ষ পোস্ট আছে, বেশ কিছু গুজব আছে। গুজবে কান দিবেন না, সরাসরি পড়াশোনা করেন। আর বড় বড় সার্কুলার আসবে কি আসবে না, আপনারা বিভিন্ন অ্যাপস ইউজ করবেন। অ্যাপসের মধ্যে জব অ্যালার্ট, এক্সাম অ্যালার্ট অ্যাপস আছে। অ্যাপস রাখলে ওখানেই আপনি দেখবেন প্রতিদিন কি কি সার্কুলার আছে, সরাসরি ওখানে ওয়েবসাইট ভিত্তিক প্রতিষ্ঠান আছে, ওরা দিয়ে দেয়। আচ্ছা, বুঝতে পারছেন? সাদ্দাম, ঠিক কথা স্যার, গুজবে কান দেওয়া উচিত নয়, অবশ্যই ঠিক কথা। ওয়ান শুড নট কনসেন্ট্রেট অন রিমর, উই শুড নট হেয়ার রিমর, ওয়ান শুড নট গিভ এয়ার টু রিমর, এরপরে উই শুড নট গিভ আওয়ার এয়ার টু রিমর। ওকে, এয়ার অন রিমর। আচ্ছা, এখানে অনেকগুলো প্যাসেজ দিছে, খুবই স্পষ্ট একটা প্রশ্ন। এটা আনসার হবে হচ্ছে গিভ এয়ার টু, গিভ এয়ার টু। এই যে এটা একটা ইডিয়মস, যাদের এই ইডিয়মসটা মুখস্থ আছে তাদের জন্য সহজ। এখানে লাগবে টু, আর বাকিটুক সব সেম। তার মানে এইটা হচ্ছে গিভ আর টু, কথাটার মানে হচ্ছে গুজবে কান দেওয়া। সো সেখান থেকে বলছে শুড নট, মানে দেওয়া উচিত না, গুজবে কান দেওয়া উচিত না। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি, কঠিন কিছু না। কোশ্চেন নাম্বার 10,
হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস শব্দের একেবারে ঠিক অপোজিট। এই কোয়াইট মানে হলো সম্পূর্ণরূপে, এই কোয়াইট মানে কি বলেন, এই কোয়াইট মানে হলো সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে মানে পুরোপুরি অপোজিট সুপারসিলিয়াস এই শব্দের সাথে কে। তার মানে আমাকে জানতে হবে এই সুপারসিলিয়াস শব্দের অর্থ কি। এইটার অর্থ হলো অতি উদ্ধত। অতি উদ্ধত মানে কি, মানে কথায় কথায় রেগে যাবে, খালি অ্যাকশনের চিন্তা ভাবনা। আপনাদের আশপাশে এরকম লোকজন আছে না, মানে অল্প কথাতেই তার মন দিল খারাপ এবং সে সবসময় কি করে, অ্যাক্টিভনেস ভাবে অন্যের সাথে ঝগড়াঝাটি করে। এটাকেই বলা হচ্ছে সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস মানে কি, অতি উদ্ধত, অতি উদ্ধত। সো এইটার অ্যান্টি শব্দ কি হবে, অ্যান্টি শব্দ হচ্ছে অ্যাফাবল। অ্যাফাবল কথাটার মানে হচ্ছে নমনীয়। অ্যাফাবল মানে হচ্ছে নমনীয়, অ্যাফাবল মানে নমনীয়। ডিসডেইন মানে ঘৃণা, ডিসডেইন মানে হলো ঘৃণা। আপনারা সবগুলো শব্দ লিখবেন, যে যত কমেন্টে লিখবেন মনে রাখবেন তার তত জিনিসটা ভালো মাথায় থাকবে। একই সাথে যারা খাতা কলম নিয়ে ক্লাস করেন তাদের জন্য খুবই সুসংবাদ হলো আপনারা এই জিনিসগুলো থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। একটু কষ্ট করে লিখে নিলে আপনার জন্য জীবন ধন্য। এই যে উইক কথাটার মানে হলো দুষ্ট, দুষ্ট। আর এই হটি কথাটার মানেও হলো দুষ্ট, দুষ্ট। হটি কথাটার মানেও কি, দুষ্ট। আচ্ছা, দুষ্ট না ঠ, ট। আচ্ছা, তাহলে আমরা চারটা শব্দের মিনিং জানলাম। মমিনুল ইসলাম, 10-এর আনসার হবে 1 বিপরীত শব্দ হিসাবে। নেক্সট 10-এর অ্যান্সার দেখলাম, 11-এর অ্যান্সার বলেন। 11-এর অ্যান্সার ডিস্টোর্ট অ্যান্ড টুইস্ট। ডিস্টোর্ট আর হলো টুইস্ট। ডিস্টোর্ট, ডিস্টোর্ট আরেকটা হলো টুইস্ট। ডিস্টোর্ট কথাটার মানে কি, ডিস্টোর্ট মানে হচ্ছে কোনো কিছু যখন আমরা ভঙ্গুর হিসাবে চিনি, কোনো কিছু আমরা যখন ভঙ্গুর হিসাবে চিনি। আর টুইস্ট মানেও একই কথা, ভঙ্গুর মানে যা সহজে ভেঙে যায়। ডিস্টোর্ট অ্যান্ড টুইস্ট মানে যা সহজে ভেঙে যায়, এই জাতীয় বিষয়কে বোঝানো হচ্ছে ডিস্টোর্ট বা টুইস্ট। এখন দেখেন এরপরে বলা হচ্ছে এইখানকার মতো সমজাতীয় কোথায় আছে। তার মানে এটা হলো অ্যানালজি। আপনারা তো বুঝতে পারছেন কোন অধ্যায়ের প্রশ্ন এটা, অ্যানালজি। তার মানে এক জোড়া শব্দের মধ্যে যা মিল আছে, এক সেম ভাবে মিল কোথায় আছে, সেটা হচ্ছে এই যে হারমোনিয়াস বা ব্যালেন্স মানে ভারসাম্য। দুইটার বাংলায় কি বলেন, ভারসাম্য। দুটার বাংলায় হচ্ছে ভারসাম্য, দুটার বাংলায় ভারসাম্য। হারমোনিয়াস, হারমোনাইজ অথবা ব্যালেন্স, দুইটার বাংলায় ভারসাম্য। এখানে দুইটার বাংলায় হচ্ছে সহজে ভঙ্গুর বা ভেঙে যায় এমন। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নে যাব। কি ক্লাসটা শেয়ার করেছেন সবাই? হামিদুর রহমান কয়টা শেয়ার করেছেন আজকে? 12 নম্বর প্রশ্ন, অ্যাট এ লস। অ্যাট এ লস কথাটার মানে কি? অ্যাট এ লস, অ্যাট এ লস কথাটার মানে হচ্ছে, আমরা জানি কি না দেখি, অ্যাট এ লস মানে কি? অ্যাট এ লস মানে হচ্ছে হতভম্ব হওয়া, হতভম্ব। হতভম্ব মানে কি? মানে হচ্ছে আপনি এটাকে কি বলা যায়, মানে পাজল কথাটা আর কি, ভালো ইংলিশ শব্দ, এটা বাংলা হয়ে গেছে। হতভম্ব মানে হচ্ছে আপনি কি করবেন দিশা পাচ্ছেন না, এরকম একটা ম্যাটার, যে দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না যে কি করবে, এরকম দিশা পাচ্ছেন না, সেটাকে বলা হচ্ছে অ্যাট এ লস। মানে হচ্ছে পাজল, পাজল, পাজলড, PUZZLED, পাজল মানে হতভম্ব। আচ্ছা, ডিফেক্ট মানে পরাজয়, হার্ম মানে ক্ষতি, ডেস্ট্রয়েড মানে ধ্বংস, ডেস্ট্রয়েড মানে ধ্বংস। সো তাহলে অ্যাট এ লস মানে একজন বলছেন হজবরল। হ্যাঁ, হজবরল কথাটা যায়, হজবরল, হজবরল মানে হলো পাজল, পাজল মানে এলোমেলো, বিশৃঙ্খল, বা কি করবেন কিংকর্তব্যমূর, এই টাইপের। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্নটা বলবো। 13 বলতে হবে। পরের প্রশ্ন 13 নম্বরটা কি হবে এটার অ্যান্সার? 13 নম্বর, আজকে কিন্তু আপনাদের জন্য একটা ব্যাচের অ্যানাউন্স দিব। ক্লাস শেষে আমরা একটা ব্যাচের অ্যানাউন্স দিব। সাদ্দাম ভাই বলছেন হচ্ছে পাজল। ওকে, তাসনিম স্বর্ণ 12-1, তাসনিম স্বর্ণ 12-1। নার্গিস বলছেন অ্যাট এ লস। মমিনুল বলছেন হচ্ছে অ্যাট এ লস, মমিনুল। আচ্ছা দেখেন তাহলে, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, রাইটার্স। আচ্ছা, রাইটস। আচ্ছা, এইখানে একটু প্রশ্নটা এইভাবে বলে দিয়েছে যে একজন ব্যক্তি হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, যে তার নিজের ব্যক্তি জীবন সম্পর্কে লেখে। আসলে সে কি লেখে? রাইটস ডট ডট, রাইটস ডট ডট, সে কি লেখে? সে লেখে অটোবায়োগ্রাফি, যেটাকে বলা হয় আত্মজীবনী।
বায়োগ্রাফি মানে জীবনী, আর অটো দিয়ে আমরা এটা আসলে আত্মকথাটা বোঝানোর চেষ্টা করছি। আত্মজীবনী, আত্মজীবনী। অটোবায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী। এইটা আসছে হলো সাবস্টিটিউশন অধ্যায় থেকে। আপনাদেরকে সাবস্টিটিউশনের উপরে আপনাদের সাথে আমার মেমোরাইজিং ক্লাস আছে সামনে, রেডি থাকেন, সাবস্টিটিউশনের ক্লাস হবে। 14 নম্বর, উইদাউট হেলথ, স্বাস্থ্য ছাড়া দেয়ার ইজ নো হ্যাপিনেস, এখানে কোনো সুখ নাই। উইদাউট হেলথ, স্বাস্থ্য ছাড়া দেয়ার ইজ নো হ্যাপিনেস, এখানে কোনো সুখ নাই। খুব ভালো কথা কইছে, বলা সহজ, স্বাস্থ্য মেনটেন করা খুবই কঠিন। সো এই সেন্টেন্সে জিজ্ঞেস করেছে হ্যাপিনেস শব্দটি কি হবে। সো অ্যান্সারটা কি হবে বলেন? যে নিজের জীবনী লেখে তা অটোবায়োগ্রাফি না, যে লিখে তাকে বলা হয় বায়োগ্রাফার, আর যা লিখে সেটার নাম হলো গ্রাফি। ওকে, 14 নম্বর, উইদাউট হেল্প, হামিদুর রহমান। 14 কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঝটপট কে উত্তর করছেন আমি দেখতে পাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? কারণ হ্যাপিনেস মানে সুখ, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, জাস্ট এটা হলো ফিল করতে হয়, অনুভব করতে হয়। সো এই 14 আনসারটা হচ্ছে ডি নাম্বার, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 14 নাম্বার, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, 14 আনসার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট আমরা যাব পরের প্রশ্নে। 15, উই শ্যাল নট সি হিজ লুক এগেইন। উই শ্যাল নট সি হিজ লুক, হিজ লুক, এইখানে লুক শব্দটা কি তাই জানতে চাওয়া হয়েছে। মনে রাখবেন একটা রুলস হচ্ছে এখানে পসেসিভ প্লাস নাউন বসে। অতএব আমরা যদি কখনো পসেসিভ পাই, পসেসিভ অ্যাডজেটিভ যেগুলো, পসেসিভ তো আমরা চিনি, পসেসিভ অ্যাডজেটিভ, পসেসিভ কি? পসেসিভ অ্যাডজেটিভ যেগুলো হিজ, মাই, আওয়ার, ইয়োর, এইগুলো, এই পসেসিভগুলোর পরে আমরা সাধারণত অবশ্যই ফিক্সড কি খুঁজে পাবো? নাউন খুঁজে পাবো। সো এখানে হিজের পরে যে লুক আছে, এখানে তার দর্শন বলতেছে উই শ্যাল নট সি, আমরা আর দেখতে চাই না, হিজ লুক এগেইন, মানে তাকে আমরা আর দেখতে চাই না, মানে তার দর্শন আমরা আর চাই না, এমনটা বলতেছে, তার দর্শন আমরা আর চাই না। ওকে, আমি একটু ক্যামেরাটা চেঞ্জ করে আসছি। আচ্ছা বলেন কি হবে অ্যান্সার? আরে অ্যান্সার কি হবে বলেন, অ্যান্সার কি হবে? 15 নাম্বার, 15 অ্যান্সারটা হচ্ছে তাহলে আমরা নাউন করব, নাউন হিজ লুক। এখানে পসেসিভের পরে যে শব্দটা আছে এটা একটা নাউন। ওকে, নেক্সট পরের প্রশ্ন 16 নাম্বার। 16 নাম্বার, আমরা আজকে আলোচনা করছি হাই ভোল্টেজ মডেল 14, 14তম হাই ভোল্টেজ চলতেছে। কিন্তু বলছে দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস শব্দের প্লুরাল কি? নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এই যে শব্দের শেষে ইউএস আছে তাই না? এই নিউক্লিয়াস শব্দের শেষে ইউএস আছে, এইটার প্লুরাল কি হবে? এটার প্লুরাল কি হবে? আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে ল্যাটিন শব্দের 7টা রুলস আছে, 7টা রুলস, ল্যাটিন ওয়ার্ডগুলো 7টা রুলস আছে, রুলসগুলো কি দিয়ে দেবো? 7টা রুলস আছে ল্যাটিন ওয়ার্ডের, রুলসগুলো দিয়ে দেবো। দেখেন, যদি রুলসগুলো দেই তাহলে একটু দেখেন তো রুলসগুলো কি আছে। আমরা 7টা রুলস আগে দেখাই। ও, তার আগে এইটাকে আগে সলভ করে দেই। কোনো শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে আপনি ইউএসকে চেঞ্জ করে শুধুমাত্র আই বসাই দিবেন, ব্যাস, তাহলে ওই শব্দটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। তার মানে ওই যে নিউক্লিয়াস, এখানে ই পর্যন্ত ঠিক রাখবেন, আর এই ইউএস তুলে গিয়ে হবে আই। তো নিউক্লিয়াস ই পর্যন্ত ঠিক আছে, আর এখানে হয়েছে আই, তো আনসার হচ্ছে এটা, তাই না? ক্লিয়ার? আনসার হচ্ছে সি। এখন এই জাতীয় আমরা বেশ কয়েকটা রুলস আছে, রুলসগুলো একটু দেখাই আপনাদের, এখানে পড়েন, খুব গুরুত্বপূর্ণ। এই যে ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমি এখানে 7টা টিপস দেবো, 7টা রুলসেই সব কভার হয়ে যাবে। 7টি নিয়ম, 7টি নিয়ম ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল, একটু পড়তে হবে আমার সাথে। যেমন 1 নম্বরে বলছে কি, আপনাদের কি পুরো বিশ্লেষণ লাগবে না দেখাবো না বলেন? দেখতে চাইলে দেখেন। ইউএম এর পরিবর্তে আমরা প্লুরাল করব কি দিয়ে? এ দিয়ে। জাস্ট এই জায়গাটা খেয়াল করেন, ইউএম কে চেঞ্জ করে কি বানাবো? এ বানাবো। যেমন উদাহরণ হচ্ছে মিডিয়াম, ড্যাটাম, এইগুলা। এই যে ইউএম পরিবর্তন হয়ে এ, এই ড্যাটামের ইউএম পরিবর্তন হয়ে এ বসছে। পরের রুলস লিখতে পারেন তাড়াতাড়ি, যাদের খাতা কলম আছে লিখে নিতে পারেন। 2 নাম্বার, শব্দের শেষে যদি ওএন থাকে এটাকেও আমরা পরিবর্তন করব এতে। যেমন ফেনোমেনন, ফেনোমেনন কথাটার মানে কোনো অবস্থা, আর সেটা জাস্ট খালি লাস্টে এ বসাই দিলাম, ফেনোমেনা, ফেনোমেনা। 3 নাম্বার রুলস হলো এই ইসকে চেঞ্জ করে আমরা বসাবো হলো ইএস।
ইজের পরিবর্তে, এগুলো সব কিন্তু পরিবর্তে, ইজের পরিবর্তে বসাবো ইএস। যেমন অ্যানালাইসিস আইএস আছে, ওয়েসিস মরুদ্যান আইএস আছে। সো অ্যানালাইসিস এই যে আইএস চেঞ্জ হয়ে যাবে ইএস, একইভাবে আইএস চেঞ্জ হয়ে যাবে ইএস। বুঝাতে পারলাম? খুব গুরুত্বপূর্ণ রুলস। 4 নাম্বার, ইউএস এর পরিবর্তে, এটা ছিল আইএস, শব্দের শেষে এই যদি ইউএস থাকে তাহলে আমরা আবার আই বসাতে পারি। এই আই কিন্তু আমরা এই যে একটু আগেই দেখলাম যে ইউএস থাকলে আই বসাতে পারি। আবার কখনো কখনো ইউএস রেখে দিয়ে আমরা ইএস বসাতে পারি। ইউএস রেখে দিয়ে ইএস, ভালো করে বুঝেন। একটা হলো পরিবর্তে মানে চেঞ্জ করে ফেলবেন, আরেকটা হলো রেখে দিবেন, দুইটা কিন্তু দুই জিনিস। যেমন এখানে উদাহরণ আমরা যদি বলি, যেমন সিলেবাস, সিলেবাস ইউএস আছে না, ইউএসকে আমরা তুলে দিয়ে এখানে আই ব্যবহার করতে পারি। আবার এই ইউএসকে আমরা রেখে দিতে পারি, এই যে ইউএস রাখা আছে, রেখে দিয়ে তার সাথে আমরা ইএস দিতে পারি। ইএস রেখে দিয়ে তার সাথে আমরা ইএস দিতে পারি। দেখতে পাচ্ছেন তো? দেখেন এই যে আমি দেখালাম, তার মানে ইউএসকে আমরা রেখে দিয়ে ইউএস আছে তার সাথে আবার কি বসাইছি, ইএস বসাইছি। সো এই যে 4টা রুলস দেখালাম, আরও আছে 3টা, দাঁড়ান দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এই যে ল্যাটিন শব্দগুলো 7টা রুলস দেবো, শিওর আপনি এখান থেকে না হলেও 600-700 উদাহরণ সলভ করতে পারবেন। একেবারে টাটকা উদাহরণ সলভ করবেন 600-700, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে আমি পরের চারটে যাই। এটা বোঝা হয়ে গেছে, ইউএম থেকে এ, অন থেকে এ, ইস থেকে ইএস, ইউএস থেকে আই অথবা ইউএস রেখে দিয়ে ইএস। নেক্সটে যাই আমরা, আরেকটা চার্ট আছে 5, 6, 7, এই 3টা দেখেন, 4টা দেখছিলাম না, 3টা দেখেন। 5 নম্বর বলছে ইউ রেখে এস বা এক্স বসাই দেবেন। এটা আবার কি? ইউ রাখবেন যে সমস্ত শব্দে ইউ, ব্রু, এই যে বুড়ো, বুড়ো, বি ইউ আর ই এ ইউ, বুড়ো, বিউরিয়া ইউ, এটার উচ্চারণ বানান করার সিস্টেম, বিউরিয়া ইউ, বুড়ো। আচ্ছা, এইটা জাস্ট ইউটা আছে না, ইউটাকে রেখে দিয়ে এস বসাবো অথবা ইউটাকে রেখে দিয়ে এক্স বসাবো। এইখানে কিন্তু পরিবর্তে কথাটা নাই, শুধু রেখে দিয়ে রেখে দিয়ে রেখে দিয়ে। আর আগের পৃষ্ঠায় যে নিয়মগুলো শিখছিলাম সেগুলো ছিল পরিবর্তে। পরিবর্তে মানে কি? আপনি চেঞ্জ করে ফেলবেন, চেঞ্জ করে বসাবেন। আর এটা কিন্তু পরিবর্তের কথা বলতেছি না, এটা হচ্ছে রেখে দিয়ে কাজ করতে হবে। তার মানে ইউ রেখে দিয়ে এস বা এক্স বসাবেন, এ রেখে দিয়ে এস ই টি এ বসাবেন, আইএক্স বা ইএক্স থাকলে রেখে দিয়ে ইএস বসাবেন। আইএক্স বা ইএক্সকে এটা আবার পরিবর্তনও করা যায়, সেক্ষেত্রে আইসিএস হয়। এখন আমরা উদাহরণে যাই। আসলে নিয়মগুলো বেশি দিন মনে থাকবে না, এক্সাম্পলগুলো আপনাদেরকে প্রচুর পড়তে হবে। যেমন আসেন, স্টিগমা, স্টিগমা মানে কলঙ্ক। অনেকে কিন্তু ওই ডেটার মতো চিন্তা করে এই স্টিগমাকে প্লুরাল বলতে পারে। সাবধান, এই স্টিগমা ডেটা এক জিনিস না। ডেটার ক্ষেত্রে এ থাকলে প্লুরাল, আর স্টিগমা এ থাকলে এটা কিন্তু সিঙ্গুলার। এইটার প্লুরাল হবে স্টিগমাস। আবার এই স্টিগমাকে অন্যভাবে প্লুরাল করা যায়, এই যে স্টিগমাস, স্টিগম্যাটা, টি এ, এই যে টি এ দ্বারাও এটাকে কি করা যাবে, প্লুরাল করা যাবে। অ্যালুমনা, এই যে অ্যালুমনা, এ আছে না ভাই, অ্যালুমনা, এটাকে জাস্ট খালি ই বসাই দিয়ে প্লুরাল করা হয়েছে। তার মানে আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, যে কোনো শব্দের শেষে যদি এ থাকে, এ থাকে, এ থাকে, তাহলে আমরা সেগুলোকে হয় এস, নাইলে ই, নাইলে টি এ দ্বারা প্লুরাল করতে পারবো। মনে থাকবে? স্টিগমা মানে কলঙ্ক, স্টিগমা মানে কলঙ্ক, সেটাকে কি করা হচ্ছে দেখেন, স্টিগমাস, স্টিগম্যাটা, অথবা এই অ্যালুমনাটা অ্যালুমনাই করলাম, অ্যালুমনা। ওকে, আইএক্স বা ইএক্স থাকলে ইএস বসাবেন। যেমন অ্যাপেন্ডিক্স, আইএক্স আছে শব্দের শেষে, ইন্ডেক্স ইএক্স আছে সাথে, আইএক্স আছে সাথে, ইএক্স আছে। তার মানে এটারই 2টা রুলস। আইএক্স বা ইএক্স থাকলে আমরা সরাসরি এক্স এর পরে ইএস বসাই দিলাম, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো না, আমি আইএক্সকে চেঞ্জ করে ফেলবো, মানে এক্সকে বাদ দিয়ে দেবো, তখন আমরা এই সিইএস বসাতে পারবো, সিইএস, সিইএস। তার মানে ইন্ডেক্সের ইএক্স বাদ দিয়ে সিইএস, অথবা ইন্ডেক্সটাকে আমরা দুইভাবেই করতে পারতেছি, সরাসরি ইএস। খেয়াল করবেন, তার মানে এক্স পরিবর্তন হয়ে সি হইতে পারে, অথবা এক্স রেখে দিয়ে ইএস বসতে পারে। সহজ কথা, সহজ কথা হচ্ছে এই যে এক্স আছে না, এই আইএক্স বা ইএক্স এর ক্ষেত্রে যে এক্স আছে, এই এক্সটা পরিবর্তন হয়ে আইতে রূপান্তর হবে এবং সিইএস বসবে। অথবা কোনো পরিবর্তন নাই, আইএক্স বা ইএক্স রাইখা দিবেন, সাথে ইএস বসিয়ে দিবেন, ইএস বসিয়ে দিবেন, হয়ে যাবে। খুবই মারাত্মক এই 7 নাম্বার রুলসটা, একটু কঠিন কঠিন, তবে প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। প্র্যাকটিসের জন্য তো এক্সপার্ট ইংলিশ বই আছেই। ওকে, তাহলে আমাদের এই ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল দেখা শেষ। এই প্রশ্নের অনেকগুলো লার্নিং করলাম, এখন আর এখানে থাকছি না, চলে যাব কোশ্চেন নং 17, 17 নম্বর প্রশ্নে। বলেন 17 নম্বর আনসার কি হবে? সো আজকেও কিন্তু টপ এঙ্গেজার যে আছেন সে কিন্তু বই পেয়ে যাবেন,
দ্রুত দ্রুত চেষ্টা করেন ক্লাসটা শেয়ার করে দিতে। টপ এঙ্গেজার যে হবেন সাপ্তাহিক উইকলি এঙ্গেজার তাকে কিন্তু আমরা বই দেব। আচ্ছা দেখেন, দ্য ফ্যামিলিন অফ র্যাম, এই র্যাম শব্দের ফ্যামিলিন কি? র্যাম, RAM, এই র্যাম শব্দের ফ্যামিলিন কি? এই র্যাম মানে কি? র্যাম মানে ভেড়া না ভেরি? র্যাম। আচ্ছা এটা বলছে হচ্ছে যে ফ্যামিনিন কি? দ্য ফ্যামিনিন অফ, তার মানে নিঃসন্দেহে এটা হচ্ছে ম্যাসকুলাইন, এটা হলো ম্যাসকুলাইন। এটার স্ত্রীবাচক চেয়েছে, ফ্যামিনাইন মানে হচ্ছে ইউ, 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 আর ম্যাসকুলাইন হচ্ছে র্যাম। তাহলে র্যামের স্ত্রীবাচক হচ্ছে ইউ, সুমাইয়া র্যামের স্ত্রীবাচক হচ্ছে ইউ, তাসনিম রাইট, ইউ। এটা সহজ, জেন্ডার অধ্যায় থেকে দেওয়া হয়েছে। নেক্সট 18-র অ্যান্সার বলেন। 18 গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। আমরা কিন্তু আস্তে আস্তে চলে আসছি হাই ভোল্টেজ মডেলের 14 নম্বর হাই ভোল্টেজ মডেলের প্রায় শেষের দিকে। বলছে হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখে, সে একটা চিঠি লিখে, হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখে। ভালো কথা। এখন এই জায়গাতে রাইট শব্দটা কোন ভার্ব সেটা জানতে চাইছে। রাইট শব্দটা কোন ভার্ব? রাইট মানে লেখে। সো মনে রাখবেন এইখানে যদি কোনো সেন্টেন্সে সরাসরি সাবজেক্টের পরে ভার্ব থাকে ডট 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 ডট, এইটা প্রিন্সিপাল ভার্ব, তাতে কোনো সন্দেহ নাই। প্রিন্সিপাল বা মেইন ভার্ব, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো যেই প্রশ্নে এই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব থাকবে, বুঝলাম। এখন আপনারা যারা এই প্রিন্সিপাল বা মেইন ভার্বের ক্যাটাগরি পড়েছেন তারা জানেন যে প্রিন্সিপাল বা মেইন ভার্ব আবার হয়ে থাকে দুই প্রকার, ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন সমস্যা হলো দেখেন প্রিন্সিপালেরই জাত দুইটা, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। সমস্যা হলো অপশনে ট্রানজিটিভ আছে, ইনট্রানজিটিভ আছে। তার মানে নিঃসন্দেহে যেটা প্রিন্সিপাল ভার্ব সেটা এই দুইটা ক্যাটাগরির মধ্যে যাইতে বাধ্য, যাবেই কোনো না কোনো ক্যাটাগরিতে, বুঝতে পারছেন? তার মানে এখানে এখন আর বুঝতে হবে যে যদি অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ, আর অবজেক্ট না থাকলে আমরা জানি ইনট্রানজিটিভ। অবজেক্ট পাবো কি দিয়ে প্রশ্ন করে ভাই? হোয়াট দিয়ে প্রশ্ন করে। যারা এই কয়েকদিন ক্লাস করছেন এগুলো একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। যারা আমাদের ট্রান্সলেশন ক্লাস এইসব ক্লাস করেন তাদের জন্য ইংলিশ পানি হয়ে যাবে, পানি। প্রতিদিন 2টা করে ক্লাস করেন, জীবন বদলে যাবে। দেখেন হোয়াট দ্বারা প্রশ্ন করেন কাকে? এই রাইটসকে। হোয়াট রাইটস, কি লেখে? হোয়াট ডাজ হি রাইট, সে কি লেখে? উত্তর হচ্ছে চিঠি লেখে। তার মানে অবজেক্ট আছে। যখনই অবজেক্ট আছে তখন এই প্রিন্সিপাল ভার্বটার নাম চেঞ্জ হয়ে যাবে, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। এটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব, মানে অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হলো অপশনে যদি ট্রানজিটিভ কথাটা না থাকতো তাহলে আপনি প্রিন্সিপাল দিতে পারতেন। উত্তরের অগ্রাধিকার প্রথম পাবে এ, আর দ্বিতীয় অগ্রাধিকার পাবে হচ্ছে এই। দুটোই উত্তর, কোনো সমস্যা নাই। আমরা যদি প্রিন্সিপাল বলি তাহলে আমাদের কনসেপ্টের মধ্যে একটা গ্যাপ থাকবে যে প্রিন্সিপাল তো বুঝলাম, স্যার প্রশ্ন করতে পারবে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, তাই না? আর আপনি যদি ট্রানজিটিভ আনসার করেন স্যারের প্রশ্ন করার দাঁত মুখ বন্ধ হয়ে যাবে, কারণ ট্রানজিটিভ আপনি তো বুঝেই বলছেন। কারণ আপনি যদি প্রিন্সিপাল না বুঝতেন ট্রানজিটিভ তো বুঝতেন না। তো ট্রানজিটিভ বলা মানে নিঃসন্দেহে সেটা প্রিন্সিপাল, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি প্রিন্সিপাল বলবেন তখন একটা সন্দেহ হয়, সেটা হয় ট্রানজিটিভ নাহলে ইনট্রানজিটিভ, কোন দিকে যাবে, তাই না? এই কারণে এই ধরনের চিত্রগত যে সমস্ত আনসারগুলো আছে অপশনে 2টা উত্তর থাকলে নিজ দিক থেকে উত্তর করবেন, মানে একেবারে স্পেসিফাই করে উত্তর করবেন। বোঝা গেছে? তাহলে আমরা আগে ট্রানজিটিভকে প্রাধান্য দিচ্ছি, পরে প্রিন্সিপালকে প্রাধান্য দিচ্ছি। ক্লিয়ার? সাদ্দাম হোসাইন। তাহলে এই প্রশ্নের এই বিষয়টা অনেকেরই ক্লিয়ার থাকতো না যে আমরা আসলে একই জিনিস কোনটা আনসার করবো, নাকি প্রিন্সিপাল নাকি ট্রানজিটিভ। ঠিক আছে? নাজিম উদ্দিন আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে বোঝা হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করছি। হ্যাঁ, চলে গেল কোশ্চেন নাম্বার 18। এরপর আসেন কোশ্চেন নাম্বার 19 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, 19 নাম্বার প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু লাস্ট নাইট। এই টাইপের একটা প্রশ্ন কিন্তু আমরা অন্য একটা মডেলেও সলভ করেছিলাম। হাই ভোল্টেজ মডেল যদি কেউ টানা 20টা মডেল করে, তারপরে যেগুলো আছে সেগুলো আপনি না করলেও দেখবেন যে আপনার একই জিনিস ঘুরে ফিরে আসবে, বিশেষ করে গ্রামারগুলো। হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট শব্দটা আছে না ভাই, দেখেন ব্রাদার্স, লাস্ট নাইট মানে গত রাত। সো আমরা মনে রাখবো লাস্টের সাথে যদি সময়বাচক শব্দ থাকে, লাস্টের সাথে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে সেটা হয় হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, লাস্টের সাথে সময় থাকলে সেটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। সো এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স আনসার কোনটা? এক। হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, তুমি গত রাতে কি করেছিলে?
এই যে এটা পাস্ট ইনডেফিনিট। এখন পাস্ট ইনডেফিনিট করার জন্য লাস্ট নাইটকে বৈধ করার জন্য কোথায় কোথায় পাস্ট টেন্স আছে সেগুলো উত্তর হবে। এটাও পাস্ট না, এটা পারফেক্ট হবে না, এটা পাস্ট ইনডেফিনিট, কিন্তু সমস্যা হলো এটা প্রিউর ইন্টারোগেটিভ হয় নাই। কেন? কারণ হোয়াট WH ওয়ার্ড আছে, এখানে একটা অক্সিলারি ভার্ব আসার কথা ছিল, সেটা আসে নাই। অতএব এই তিনটাই ভুল, আনসার হচ্ছে 1 নাম্বার। চলছে হাই ভোল্টেজ মডেল 14 এর ক্লাস। নেক্সট কোশ্চেনে যাব আমরা, এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে 20। বলেন এটার অ্যান্সার কি হবে? 20 কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? The horse and carriers are at the door, time and tide wait for none. You are not devoted to gambling. We get up in dawn. Oh, দারুণ দারুণ একটা প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে আপনাদের। এই একটা প্রশ্ন থেকে আপনি অনেকগুলো বিষয় শিখবেন। দ্রুত আনসার করেন, বলেন কি হবে? দ্রুত অ্যান্সার করেন, অ্যান্সার। হামিদুর রহমান বলছেন হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, ঝটপট অ্যান্সার করতে হবে। তো দেখেন 20 নাম্বারে কেউ কেউ বলছেন হচ্ছে বি নাম্বার, কেউ কেউ বলছেন এ নাম্বার। ওকে, আসেন আমরা বিশ্লেষণে চলে যাই। প্রথম বিশ্লেষণ, দ্য হর্স অ্যান্ড ক্যারিয়ার্স, এই কথাটার মানে হলো ঘোড়ার গাড়ি। এই কথাটার বাংলা কি বলেন তো? ঘোড়ার গাড়ি। সো ঘোড়ার গাড়ি এটা তো সিঙ্গুলার একটা নাম, এই জন্য এখানে আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে ইজ হলে জিনিসটা ঠিক হতো, গেল এইটা ভুল এই কারণে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা কি টাইম অ্যান্ড টাইড হবে? আচ্ছা, এখানে এরকম আরেকটা উদাহরণ আছে, কিন্তু দেখেন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা অনেকেরই মুখস্থ, মনে রাখবেন বিষয়টা আমি বলি। এটা বাংলা কি? 2 নম্বর প্রশ্নের বাংলাটা কি? বাংলা কি করেন? টাইম অ্যান্ড টাইড। আমি এখানে আরেকটা জিনিস শিখাবো আপনাদের, সময় ও স্রোত। শিখতে চান তো নাকি? সময় ও স্রোত। আচ্ছা, এখানে এটার সাথে আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে বলি, যাদের মনে আছে জিনিসটা। স্লো অ্যান্ড স্টেডি, এখানে কি হয় ভাই? উইন্স না উইন? উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ঠিক আছে? স্লো অ্যান্ড স্টেডির পরে উইন্স হয়, কিন্তু টাইম অ্যান্ড টাইডের পরে শুধু ওয়েট হয়, এখানে এস হয় না। কারণটা কি? স্লো অ্যান্ড স্টেডির বাংলা কি বলেন? ধীর ও স্থির, নাকি আমরা বলি ধীর স্থির? আমরা বলি ধীর স্থির। ধীর স্থির, আরে আল্লাহ, ধীর স্থির। আচ্ছা, তো এই যে দেখেন, আমরা যখন টাইম অ্যান্ড টাইড বলি তখন এই অ্যান্ডের মিনিংটা করি হচ্ছে ও দিয়ে, তার মানে এখানে শব্দ দুইটা আলাদা। যখনই দুইটা শব্দ আলাদা তখনই এটাকে আমরা প্লুরাল হিসেবে বিবেচনা করছি। দুইটা শব্দ আলাদা মানে প্লুরাল, আর প্লুরাল মানে আপনি মনে মনে যদি দে চিন্তা করেন, এবার আপনার মাথা ক্লিয়ার হবে। দের সাথে ওয়েট হয়, দের সাথে কখনো ওয়েটস হয় না। আর স্লো অ্যান্ড স্টেডি, আপনি একটা শব্দ এখানে হাইফেন দিয়ে ব্যবহার করা হচ্ছে বাংলায়, ধীর স্থির। তো এই জন্য এটাকে সিঙ্গুলার শব্দ হিসাবে ধরলে, মনে মনে যদি হি ধরেন বা ইট ধরেন, হি এর সাথে কি হয়? উইন্স হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভাবের সাথে এস বা ইএস হয়। তাহলে এই দুইটা উদাহরণ একসাথে দিলাম এই কারণে, যেন পরীক্ষার হলে আপনি কোনোভাবে ভুল না করেন, মনে থাকবে। এবং কেন ভুল করবেন না সেই টিপসটাও দিয়ে দিয়েছি। টাইম অ্যান্ড টাইড, এই অ্যান্ডের মিনিং হচ্ছে ও, যে কারণে দুইটা আলাদা নাউন প্লুরাল, এই জন্য প্লুরাল হলে তার ভাবের সাথে এস হয় না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর স্লো অ্যান্ড স্টেডি দুইটা মিলে একসাথে ধীর স্থির, মাঝখানে ও নাই, সো এইটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? আচ্ছা, মনির জামান বলছেন হচ্ছে সময় ও স্রোত, দুইটা বিষয় আছে এক্স্যাক্টলি। ওকে, এরপরের প্রশ্নে আসেন। তাহলে বি নাম্বার প্রশ্নটা এখানে যা ছিল সেটা ঠিক ছিল, বি নাম্বারটা এখানে যা ছিল ঠিক ছিল। সি নাম্বার, ইউ আর নট ডিভোটেড টু গ্যাম্বলিং, এটা ভুল কোথায় ভাই? বলেন কলিজার ভাইরা, আত্মার ভাইয়েরা, বলেন জানের ভাইয়েরা, আপনাদের জন্য জান দিয়ে দিচ্ছি। বলেন সি নাম্বার, ইউ আর নট ডিভোটেড টু, মনে রাখতে হবে গ্যাম্বলিং মানে জুয়া খেলা, গ্যাম্বলিং মানে জুয়া খেলা। তো জুয়া খেলা কেউ উৎসর্গ করে খেলে না, এটা হলো আসক্ত হয়ে যায়, অ্যাডিক্টেড। শব্দ চয়নের ভুল, অ্যাডিক্টেড টু। ডিভোটেড না থেকে এখানে অ্যাডিক্টেড টু থাকলে ঠিক ছিল, যেহেতু ডিভোটেড আছে সেহেতু ভুল। এটা তো আগেই ভুল বলেছি, আনসার হচ্ছে বি। সি নাম্বার ভুল কেন? সি, আপনারা বলেন তো সি কেন ভুল? আমরা কিন্তু সি প্রসঙ্গে একটা কোশ্চেন কিন্তু অলরেডি পড়ে আসছে, সি কেন ভুল কে বলতে পারবেন? উই গেট আপ, এই যে ডন, সকালের আগে আমরা কখনো ইন ব্যবহার করি না, এখানে ব্যবহার করি অ্যাট। উই গেট আপ অ্যাট ডন, উই গেট আপ অ্যাট ডন,
মনে থাকবে। এই ডন মানে হচ্ছে উষা, উষা মানে হচ্ছে ভোরবেলা, ভোরেরও আগে যেটা, ফজরের নামাজ যেটা মনে করেন, এইটা হলো ডন। নেক্সট 20-এর পরে চলে যাই পরের প্রশ্নে। আর কি আছে? আজকের মডেলের সব প্রশ্ন শেষ, আমরা সবগুলো আলোচনা করেছি। ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করব। কেমন লাগলো জানাতে ভুলবেন না, নিঃসন্দেহে ক্লাসগুলো শেয়ার করে রাখবেন। আর সাজেস্টেড বুক আপনাদের জন্য এক্সপার্ট ইংলিশ বরাবরের মতোই থাকবে। সো এইটা ছিল আপনাদের সাথে আমার আজকের হাই ভোল্টেজ ক্লাসের শেষ কথা। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।